আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা অর্থনীতি প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের অনেকগুলো ক্লাস নিয়েছি। চলমান মুদ্রা ও ব্যাংক দশম অধ্যায়ের এই ক্লাসটিতে ইতিমধ্যে তোমরা অর্থের সংজ্ঞা জেনেছ, অর্থের প্রকারভেদ জেনেছ। এবারে আমরা অর্থের মূল্য সম্পর্কে জানব এবং অর্থের মূল্য এবং দামের স্তরের সাথে সম্পর্ক কি সেটি আমরা দেখব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অর্থের মূল্য ও দামের স্তরের মধ্যে সম্পর্ক। প্রথমে আসি যে অর্থের মূল্য বলতে আমরা কি বুঝি। অর্থের নিজস্ব কোনো মূল্য নেই। যেমন 1000 টাকার একটি নোট, তার নিজস্ব কোনো মূল্য নেই। যেটি আছে সেটি হলো তার বিনিময় মূল্য। একটি হলো বস্তুগত মূল্য আর একটা হলো বিনিময় মূল্য। অর্থাৎ 1000 টাকা নোটটাকে আমরা বিনিময়ের মাধ্যমে দ্রব্য এবং সেবা সামগ্রী বা সেবা গ্রহণ করতে পারি। তো প্রথমে আসি যে তাহলে অর্থের মূল্য বলতে কি বুঝি। অর্থের ক্রয় ক্ষমতাকে অর্থের মূল্য বলে। ছোট্ট একটি লাইন, অর্থের ক্রয় ক্ষমতাই হচ্ছে অর্থের মূল্য। আমরা যদি লিখি এভাবে, অর্থের ক্রয় ক্ষমতাকে অর্থের মূল্য বলে। অর্থের ক্রয় ক্ষমতাকে অর্থের মূল্য বলে, মানে ছোট্ট একটি লাইন। সেটি কেমন এটা আমরা একটু আলোচনা করি। যেমন কোনো একজন ব্যক্তি 100 টাকা নিয়ে একটি দোকানে গেল। কত টাকা? 100 টাকার একটি নোট। 100 টাকার নোট। এই 100 টাকার নোট নিয়ে যখন কোনো দোকানে গেল, তার উদ্দেশ্য হলো কলম এবং খাতা ক্রয় করা। তো দেখা গেল 100 টাকা দিয়ে সে 20টি কলম কিনতে পারে। 20টি কলম কিনতে পারে। তাহলে 100 টাকার একটি নোটের ক্রয় ক্ষমতা হলো 20টি কলম। অর্থাৎ আমরা বলতে পারি অর্থের মূল্য হলো এখানে 20টি কলম। বিষয়টি তোমরা আশা করি বুঝতে পেরেছ। যেমন তোমরা যারা ঢাকার মধ্যে চলাফেরা করো, ধানমন্ডি 15 নম্বর থেকে বাসে উঠলে সিটি কলেজের মোড় বা সায়েন্স ল্যাবরেটরিতে 10 টাকা ভাড়া দিতে হয়। তার মানে হলো এই 10 টাকার এক্ষেত্রে মূল্য হলো এই পথটুকু অতিক্রম করা, বাসে যদি আমরা যাই। আবার 20,000 টাকার বিনিময়ে একটি ফোন কিনতে পাওয়া যায়, যে কোনো ব্র্যান্ডের হোক। তাহলে একটি ফোন সমান সমান 20,000 টাকা, অর্থাৎ 20,000 টাকার ক্রয় ক্ষমতা হলো একটি ফোন। তাই
অর্থের মূল্য বলতে আমরা এখানে বুঝি 20,000 টাকার ক্রয় ক্ষমতা একটি ফোন, অর্থাৎ এই যে একটি ফোন কেনা হলো এটিই অর্থের মূল্য। তাহলে একটি বিষয় তোমরা পরিষ্কার যে অর্থের মূল্য কি। আমরা যখন অর্থের সংজ্ঞা পড়েছিলাম সেখানে বলেছিলাম যে যা বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন, মূল্যের পরিমাপক, ঋণ গ্রহণ বা প্রদানের ভিত্তি, যা গ্রহণে সকলেই আইনগত বাধ্য থাকে তাকে হলো অর্থ বলে। আর সেই অর্থের ক্রয় ক্ষমতাই হলো অর্থের মূল্য। যেমন তোমরা কোনো প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রোডাক্ট যদি ক্রয় করো, তার লেখা থাকবে RS, RS লেখা আছে। এই RS হলো রেট অফ সাবস্টিটিউট। RS এর অর্থ হলো রেট অফ সাবস্টিটিউট, অর্থাৎ একটি নির্দিষ্ট যদি 10 RS থাকে বা RS 10, অর্থাৎ 10 RS এর বিনিময়ে মানে 10 রুপির বিনিময়ে তুমি যে দ্রব্যটি পাবা সেটি হলো তোমার ওই অর্থের মূল্য। বা বাংলাদেশি যদি কোনো প্রোডাক্টের গায়ে লেখা থাকে সর্বোচ্চ খুচরা রেট, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, MRP, কোনো দ্রব্যের দাম হলো 100 টাকা, তাহলে বুঝতে হবে এই 100 টাকার মূল্য হলো যে ওই দ্রব্যটি যার গায়ে MRP 100 টাকা লেখা আছে। তোমরা এই করোনার মহামারীতে নিজেকে সময় দাও, মোবাইল ব্যবহার করবার নিজের প্রয়োজনে, সেটি কেমন? পড়াশোনার প্রয়োজনে। গেম খেলা ইত্যাদি থেকে বিরত রাখো নিজেদেরকে, কারণ জীবনের এই সময়গুলো আর ফিরে আসবে না। তোমরা এইভাবেই তোমাদের এইচএসসি পাস করতে হবে, তাই এই গেম খেলা থেকে অবশ্যই বিরত থাকো। তো আমরা যেটিতে ছিলাম সেটি হলো অর্থের মূল্য। তো আমরা মোটামুটি অর্থের মূল্য সম্পর্কে জানলাম। তো কথা হলো যে আমাদের যে প্রশ্ন রয়েছে সেটি হলো অর্থের মূল্য এবং দাম স্তরের মধ্যে সম্পর্ক কি। আচ্ছা, তো আমরা দেখব যে তাহলে অর্থের মূল্য এবং দাম স্তরের মধ্যে সম্পর্ক কি। আগে একটু উদাহরণে আসি। সাধারণত আমরা বলে থাকি দাম স্তরের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক। সেটি কেমন? যদি কোনো দ্রব্য বা সেবার দাম যদি বেড়ে যায় তাহলে অর্থের মূল্য কমে যাবে, আবার দাম যদি কমে যায় অর্থের মূল্য বেড়ে যাবে। তো কিভাবে এই দাম বৃদ্ধি এবং হ্রাসের মাধ্যমে অর্থের মূল্যের পরিবর্তন হয় আমরা সেটি একটি উদাহরণের মাধ্যমে দেখব। ধরা যাক 10 টাকার একটি নোট, 10 টাকার একটি নোট, 10 টাকার একটি নোট দিয়ে আমি একটি কলমের দাম যদি 5 টাকা হয় তাহলে 2টি কলম পাওয়া যায়। কলমের দাম, প্রতি কলমের দাম 5 টাকা, 10 টাকায় 2টি কলম পাওয়া যায়। এবার একটু দেখি, 10 টাকা ঠিকই আছে, 10 টাকা, কিন্তু কলমের দাম হয়ে গেছে এখন প্রতি পিস 10 টাকা। এবার কয়টি কলম কিনতে পাওয়া যাবে? একটি কলম পাওয়া যাবে। তার মানে হলো যখন দ্রব্যের দাম 5 টাকা ছিল তখন 10 টাকায় 2টি কলম পাওয়া যেত। এখন দ্রব্যের দাম এই 5 টাকা থেকে বেড়ে 10 টাকা হয়েছে, তার মানে 10 টাকা হওয়ার কারণে এখন আমি 10 টাকায় একটি কলম কিনতে পাচ্ছি। তার মানে অর্থের মূল্য 10 টাকার ক্রয় মূল্য ছিল 2টি কলম, এখন 10 টাকায় ক্রয় মূল্য হলো একটি কলম। তো
তো বিষয়টি যেটা বোঝাতে চেষ্টা করেছি, অর্থের মূল্য ভ্যালু অফ মানি ভিএম সমান হলো 1/p। 1/p মানে হলো দ্রব্যের মূল্যের বিপরীত, যেটি আমরা এখানে দেখাইতে সক্ষম হয়েছি। আমি আবার বিষয়টি বোঝাচ্ছি। 10 টাকায় যদি প্রতিটি কলমের দাম 5 টাকা হয়, তাহলে দুটি কলম পাওয়া যায়। দাম 5 টাকা থেকে বেড়ে 10 টাকা হলো, এখন 10 টাকায় একটি কলম পাওয়া যায়। অর্থাৎ 10 টাকার মূল্য আগে ছিল দুইটি কলম, দাম বেড়ে যাওয়ায় 10 টাকার মূল্য হলো একটি কলম। অর্থাৎ আমি যে বলেছি দাম যদি বাড়ে তাহলে অর্থের মূল্য কমে, আর দাম যদি কমে তাহলে অর্থের মূল্য বেড়ে যায়। আমি সেটি দেখানোর চেষ্টা করেছি। যদি আমি এই একই জিনিস একটি ছকে নিয়ে আসি, তাহলে ছোট্ট একটি ছকের মাধ্যমে দেখাচ্ছি। যদি এখানে থাকে অর্থের মূল্য, অর্থের মূল্য, আর এদিকে আমি ধরি দাম প্রাইস পি আর হলো ভ্যালু অফ মানি ভিএম। টাকা 10 টাকা, কলমের দাম 5 টাকা, আমি 10 টাকায় দুইটি কলম, আবার 10 টাকা, কলমের দাম এখন 10 টাকা, আমি একটি কলম পাই। তাহলে 5 টাকা থেকে দাম 10 টাকা বেড়েছে, অর্থের মূল্য 2 থেকে 1-এ নেমেছে। বিপরীত থেকে চিন্তা করি, দাম 10 টাকা থেকে 5 টাকায় কমেছে, অর্থের মূল্য অর্থাৎ 10 টাকার মূল্য একটি কলম থেকে দুইটি কলমে বৃদ্ধি পেয়েছে। ঠিক এই চিত্রটি যদি আমি একটি গ্রাফে দেখাই তাহলে সম্পর্কটি আমরা পাব। একটি গ্রাফ অঙ্কন করি। এইটা একটি গ্রাফ, এটিকে অর্থের মূল্য, অর্থের মূল্য আর এদিকে হলো দাম স্তর বা দাম। তো দাম বা দাম স্তর আমি ধরে নিচ্ছি এটা হলো 1, এটা হলো 2, এদিকে হলো 5 আর এদিকে হলো 10 টাকা। 10 টাকায় একটি কলম, তার মানে এই যে 10 টাকা, এই যে একটি কলম, 5 টাকা দুটি কলম। তাহলে এবার রেখাটি যোগ করে দেই, ভ্যালু অফ মানি রেখা ডান দিকে নিম্নগামী। তো সহজেই এই চিত্র থেকে আমরা বুঝতে পারি, সেটি হলো, এটা তোমরা দেখার চেষ্টা করো যে লম্ব অক্ষে দাম স্তর, ভূমি অক্ষে অর্থের মূল্য। এই যে জিরো বিন্দু আমি ধরে নিচ্ছি অর্থের মূল্য 1 এবং 2, আর এখানে 5 এবং 10 টাকা, এই যে ছকে যেটি ছিল 1 এবং 2 আর এই 5 এবং 10। তো দেখা যাচ্ছে যে যখন দ্রব্যের মূল্য 5 টাকা ছিল তখন আমি দুইটি কলম কিনতে পেয়েছি। দ্রব্যের মূল্য বেড়েছে, অর্থের মূল্য কমেছে। তার মানে আমি যে বলার চেষ্টা করেছি, দ্রব্য মূল্যের সাথে অর্থের মূল্যের সম্পর্কটি বিপরীত, এবং সেটি আমরা একটি রেখার মাধ্যমে দেখালাম, সেটি হলো ডান দিকে নিম্নগামী। তো আমার মনে হয় যে এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো, এবং এই গ্রাফটি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আর আমরা স্বাভাবিক, আমি যখন রেখা অঙ্কন শিখিয়েছিলাম তোমাদের একটি বেসিক ক্লাসের মাধ্যমে, যে কখন মানে বিপরীত সম্পর্ক হলে রেখাটি কেমন হবে, ধনাত্মক সম্পর্ক হলে রেখাটি কেমন হবে। তো আজকে আমি এই বিষয়টি আবার দেখালাম যে দুটি চলকের মধ্যে, এখানে দুটি চলক, একটি হলো অর্থের মূল্য আর একটি হলো দাম। এই দুটি চলকের মধ্যে সম্পর্ক বিপরীত। এই বিপরীত হওয়ার কারণেই মূলত আমরা কি দেখতে পাই, রেখাটি ডান দিকে নিম্নগামী হয়। এখন এটার সাথে আবার আরেকটি এই প্রশ্নটির সাথে একটি অধ্যায় জড়িত, সেটি হলো মুদ্রাস্ফীতি। দ্রব্যের দাম যদি বেড়ে যায় অর্থের মূল্য কমে যাবে, আর এই
দ্রব্যের দাম বেড়ে যাওয়া এবং অর্থের মূল্য কমে যাওয়ার প্রবণতাটার নাম হলো মুদ্রাস্ফীতি। মুজাহিদ সাহেব তোমাদের এই ক্লাসগুলো নেবেন, যে মুদ্রাস্ফীতি কী বা নিচ্ছেন। তো আজ আর নয়, আশা করি তোমরা ক্লাসটি এনজয় করবে। আজ থেকে তুমি জানবে যে অর্থের মূল্যের সাথে দ্রব্যের মূল্যের সম্পর্ক কী, কেন দাম বাড়লে আমরা কম পরিমাণ জিনিস কিনতে পারি। তো এই ভিডিওটির থেকে বা এই ক্লাসটি থেকে তোমরা সেটি জানার চেষ্টা করবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গেম থেকে দূরে থাকো।